আলোচনা করব ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্ক 3। তাতে প্রথমেই আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, 2-3টি বাক্যে উত্তর দাও। বিভিন্ন শব্দ দেওয়া আছে, সেগুলো সম্পর্কে 2-3টি বাক্যে লিখতে হবে। ইয়ং ইটালি, জোলভেরাইন, রিসর্জিমেন্টো, ঘেটো আর ফ্যাক্টরি প্রথা, এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা শুনে তোরা উত্তরগুলো রেডি করবি। প্রথমেই রয়েছে ইয়ং ইটালি। ইয়ং ইটালি দল তৈরি করেছিলেন ইতালির জাতীয়তাবাদী নেতা জোসেফ ম্যাৎসিনি। 1832 খ্রিস্টাব্দে তিনি এই দল তৈরি করেন। এই দল তৈরি করার মূল উদ্দেশ্য ছিল ইতালির জনগণের মধ্যে ঐক্যের চেতনা এবং জাতীয়তাবোধ জাগ্রত করা। এই উদ্দেশ্য নিয়ে ইয়ং ইতালি দল তৈরি করেছিলেন জোসেফ ম্যাৎসিনি 1832 খ্রিস্টাব্দে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে জোলভেরাইন। জোলভেরাইন হল, যখন জার্মানি গঠিত হয়নি তখন প্রাশিয়ার নেতৃত্বে জার্মান ভাষাভাষী যে ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলগুলো ছিল, সেই অঞ্চলগুলিকে একত্রিত করে একটা শুল্ক সংঘ তৈরি করা। জার্মানির ভাষাভাষী অঞ্চলগুলোকে নিয়ে 1819 খ্রিস্টাব্দে প্রাশিয়ার নেতৃত্বে যে শুল্ক সংঘ তৈরি হয় তার নাম হচ্ছে জোলভেরাইন। কবে তৈরি হয়? 1819 খ্রিস্টাব্দে। এর উদ্দেশ্য কী ছিল না, জার্মানির অন্তর্গত বিভিন্ন ভূখণ্ডগুলোর মধ্যে বাণিজ্য করার জন্য যে অতিরিক্ত শুল্ক দিতে হতো এক জায়গা থেকে অন্য জায়গায় দেবার জন্য বা যাবার জন্য, তার জন্য অতিরিক্ত শুল্ক দিতে হতো। সেই শুল্ক যাতে না লাগে, একটা সবার জন্য একই শুল্ক তৈরি করা, এই জন্যই এই জোলভেরাইন নামক শুল্ক সংঘ তৈরি হয় এবং এতে জার্মানির বিভিন্ন অঞ্চলগুলির মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায় এবং তাতে জার্মানির ঐক্যের চেতনা আরও বৃদ্ধি পেয়েছিল। নেক্সট হচ্ছে রিসর্জিমেন্টো। রিসর্জিমেন্টো হচ্ছে ইতালিতে একটি ভাবজাগতিক আন্দোলন, অর্থাৎ জনগণের মধ্যে যে দার্শনিক আন্দোলন হয়েছিল, রাস্তায় ঘাটে নেমে আন্দোলন নয়, এগুলো মূলত বক্তব্যের মাধ্যমে, গ্রন্থ ছাপার মাধ্যমে, পুস্তিকার মাধ্যমে যে চেতনা জাগরণের আন্দোলন হয়েছিল তার নাম রিসর্জিমেন্টো। এই আন্দোলনের পুরোভাগের নেতা ছিলেন ত্রোয়া, কান্টে, অ্যাজিগিলিও। এরা ছিলেন এই আন্দোলনের নেতা। এরা ইতালিবাসীর মনে প্রাচীন ঐতিহ্যের কথা জানিয়ে তাদের গৌরব চেতনাকে জাগ্রত করার চেষ্টা করেছিলেন। এটারই নাম হলো রিসর্জিমেন্টো, অর্থাৎ ইতালির যে ভাবজাগতিক আন্দোলন হয়েছিল তাকে বলা হয়েছিল রিসর্জিমেন্টো। এবার আমরা চলে যাই স্তম্ভ মেলানো। আচ্ছা, রিসর্জিমেন্টো। এবার আছে ঘেটো। ঘেটো কি না, ইটালিতে একসময় ইহুদিদের রাখার জন্য যে বস্তি অঞ্চল তৈরি করা হয়েছিল তাকে বলা হতো ঘেটো। শিল্প বিপ্লবের পরবর্তীকালে এই ঘেটো শব্দের অর্থটা বদলে যায়, অর্থাৎ এটা ইহুদিদের রাখার জন্য না, শ্রমিকরা কলকারখানায় কাজ করতে এসে শহরের বুকে তারা যখন একটা জায়গায় ঠাসাঠাসি গাদাগাদি করে বসতি স্থাপন করে সেখানে যখন থাকতে লাগলো, তখন শ্রমিকদের সেই অস্বাস্থ্যকর ঘুপচি অন্ধকার যে পল্লী বা যে বসতি তাকে বলা হতো ঘেটো। অর্থাৎ ঘেটো মানে যেখানে অনেক মানুষ একসঙ্গে বসতি স্থাপন করে থাকে তাকে বলা হয় ঘেটো। ইউরোপে শিল্প বিপ্লবের পরবর্তীকালে শ্রমিকদের থাকার অঞ্চলগুলি ঘেটো নামে পরিচিত ছিল। নেক্সট হচ্ছে ফ্যাক্টরি প্রথা। ফ্যাক্টরি প্রথা শিল্প বিপ্লবের একটি বৈশিষ্ট্য এবং ফলাফল। যখন কুটির শিল্প বাদ দিয়ে একটা বৃহৎ কারখানার মধ্যে একসঙ্গে প্রচুর পরিমাণে উৎপাদন হবে এবং সেই উৎপাদন যন্ত্রের মাধ্যমে হবে, তখন তাকে বলা হয় ফ্যাক্টরি প্রথা। তাহলে বোঝা গেল ফ্যাক্টরি প্রথাটা কি। অর্থাৎ যখন একটি বড় কারখানায় একসঙ্গে প্রচুর পরিমাণ উৎপাদন হবে এবং একটা পণ্যের সমস্ত কিছু সেখানে উৎপাদন হবে এবং সেটি হবে যন্ত্রের মাধ্যমে, তখন সেই ব্যবস্থাকে বলা হয় ফ্যাক্টরি প্রথা। শিল্প বিপ্লবের মূল
কারণই ছিল এই ফ্যাক্টরি প্রথা, এর মাধ্যমেই শিল্পের ক্ষেত্রে বিরাট উন্নতি হয়েছিল। এবার চলে যাই আমরা স্তম্ভ মেলানো, যেটা আমরা দেখছিলাম। স্তম্ভ মেলানো, ক স্তম্ভ মেটার্নিক ব্যবস্থা, বিসমার্ক, যার দ্বিতীয় আলেকজান্ডার, মার্কস ও এঙ্গেলস এবং প্রুডো। আর এদিকে আছে ভূমিদাসদের মুক্তিদান, নৈরাজ্যবাদী, রক্ত লৌহনীতি, ইউরোপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, কমিউনিস্ট ম্যানিফেস্টো। তাহলে প্রথমে আমরা দেখি মেটার্নিক ব্যবস্থা। মেটার্নিক কি চেয়েছিলেন? ইউরোপে পুরাতনতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা, ডি। মেটার্নিক তন্ত্রের সঙ্গে মিলছে ডি। বিসমার্ক, দেখি তার সঙ্গে কি মেলে। বিসমার্কের হচ্ছে রক্ত ও লৌহ নীতি। তিনি জার্মানিতে বলেছিলেন কোনো গণতান্ত্রিক আন্দোলন নয়, যুদ্ধনীতির মাধ্যমে জার্মানিকে ঐক্যবদ্ধ করতে হবে, তার এই নীতি রক্ত ও লৌহ নীতি নামে পরিচিত। তাহলে বিসমার্কের সঙ্গে মিলছে রক্ত ও লৌহ নীতি। যার দ্বিতীয় আলেকজান্ডার, তার সঙ্গে কি মিলছে? যার দ্বিতীয় আলেকজান্ডার ভূমিদাসদের মুক্তি দিয়েছিলেন, তাই যার দ্বিতীয় আলেকজান্ডারের সঙ্গে মিলছে ভূমিদাসদের মুক্তিদান। মার্কস ও এঙ্গেলস, তার সঙ্গে হচ্ছে কমিউনিস্ট ম্যানিফেস্টো। আর প্রুডো একটাই পড়ে রইল, নৈরাজ্যবাদী, এটা হচ্ছে প্রুডো। এই হয়ে গেল আমাদের স্তম্ভ মেলানো। এইবার আমরা আলোচনা করব বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সম্পর্ক বিশ্লেষণ করো। বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কার ইংল্যান্ডের শিল্প বিপ্লবের একটি গুরুত্বপূর্ণ কারণ। সেই সময়ে ইংল্যান্ড এমন কিছু যন্ত্রপাতি আবিষ্কার করেছিল যেগুলো শিল্প বিপ্লব ঘটাতে এবং বৈজ্ঞানিক প্রযুক্তির ব্যবহারে যথেষ্ট উন্নতি ঘটিয়েছিল। সেগুলো কি? আমরা দেখতে পাচ্ছি উড়ন্ত মাকু তৈরি করেছিলেন জন কে, স্পিনিং জেনি তৈরি করেছিলেন হারগ্রিভস, ওয়াটার ফ্রেম তৈরি করেছিলেন আর্করাইট, মিউল তৈরি করেছিলেন ক্রম্পটন, পাওয়ার লুম তৈরি করেছিলেন এডওয়ার্ড কার্টরাইট, স্টিম ইঞ্জিন এডমন্ড কার্টরাইট, স্টিম ইঞ্জিন জেমস ওয়াট, স্টিম লোকোমোটিভ অর্থাৎ বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেছিলেন স্টিফেনসন। এছাড়াও আমরা বলতে পারি পিচ রাস্তা তৈরি করেছিলেন টেলকম এবং ম্যালকম ও টেলফোর্ড। রাস্তা তৈরি করেছিলেন ম্যালকম ও টেলফোর্ড নামের দুজন বিজ্ঞানী। এছাড়া তৈরি হয়েছিল ফুলটন, তৈরি করেছিলেন বাষ্পচালিত জাহাজ। হামফ্রে ডেভি তৈরি করেছিলেন নিরাপত্তা বাতি। এছাড়া তৈরি হয়েছিল লোহা গলানোর চুল্লি বা ব্লাস্ট ফার্নেস। এই সমস্ত নতুন নতুন আবিষ্কার ইংল্যান্ডের শিল্পক্ষেত্রে একটা বিরাট পরিবর্তন এনেছিল। এই প্রযুক্তিগুলো কাজে লাগিয়েই শিল্পে নতুন দিক গড়ে উঠেছিল। এই জন্যই বৈজ্ঞানিক যন্ত্রপাতির আবিষ্কারের সঙ্গে শিল্প বিপ্লবের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল। তাহলে এই যন্ত্রপাতিগুলো কে কোনটা আবিষ্কার করেন সব নামগুলো দিয়ে দিতে হবে। দেবার পর বলতে হবে এইগুলোর ব্যবহার করেই প্রযুক্তির ক্ষেত্রে বিরাট উন্নতি ঘটেছিল এবং শিল্প বিপ্লব সম্ভব হয়েছিল। নেক্সট যে প্রশ্নটায় আমরা যাব সেটা হলো ঔপনিবেশিক শক্তিগুলি কেন চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল? ঔপনিবেশিক শক্তি কাদের বলা হয়? ইউরোপের শক্তিগুলি যেগুলো অন্য দেশে উপনিবেশ গঠন করেছিল, এই সাম্রাজ্যবাদী শক্তিগুলোকেই বলা হয় ঔপনিবেশিক শক্তি, অর্থাৎ যারা উপনিবেশ স্থাপন করে। এরা কেন চীন আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল? তার কারণ হচ্ছে মূলত চারটি। 1 নম্বর, তারা এই সমস্ত দেশ থেকে বিপুল পরিমাণে বনজ সম্পদ, খনিজ সম্পদ অর্থাৎ শিল্পের কাঁচা মাল নিয়ে আসতে চেয়েছিল। দ্বিতীয় কারণ, তারা এই সব অঞ্চল থেকে প্রচুর পরিমাণ অর্থ সম্পদ নিজেদের দেশে নিয়ে এসেছিল, সে কর ব্যবস্থার মাধ্যমেই হোক বা ব্যবসা বাণিজ্য করেই হোক, সেখান থেকে নিয়ে আসতে চেয়েছিল। আর সবচেয়ে প্রধান কারণ হচ্ছে বাজার দখল। ইউরোপে যে শিল্প বিপ্লবের ফলে উৎপাদন বিপুল পরিমাণ বেড়ে গেল, সেই
অতিরিক্ত পণ্যগুলোকে বিক্রি করতে না পারলে তো সেই পণ্য উৎপাদনের কোনো মানেই থাকে না, শিল্প বিপ্লব ব্যর্থ হয়ে যায়। তাহলে যে পণ্য উৎপাদন করছে সেগুলোকে বিক্রির জন্য বাজার দরকার। কোথায় বিক্রি করবে? তার জন্যই চীন, আফ্রিকার মতো বৃহৎ দেশগুলোকে তারা দখল করে নিয়েছিল। দখল করে নিয়ে তার বাজার তারা দখল করেছিল। এই জন্যই চীন আফ্রিকাকে তারা ব্যবচ্ছেদ করে নিজেদের ভাগে ভাগ করে নিয়েছিল। আর তার সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ কারণ ছিল যে তাদের খ্রিস্ট ধর্মের প্রচার এই অখ্রিস্টান দেশগুলিতে তারা প্রচার করতে চেয়েছিল। মূলত এই কারণেই ঔপনিবেশিক শক্তিগুলি চীন ও আফ্রিকাকে ব্যবচ্ছেদ করতে চেয়েছিল। তাহলে আমরা 3টে মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এই 3টেই কিন্তু আলোচনা করে দিলাম। 3 নম্বর আলোচনা করেছি, কালকে 2 নম্বর আলোচনা করেছি, 1 নম্বর আলোচনা করেছি। এই তোরা পরপর ভিডিওগুলো দেখে নিবি, তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই আমাকে জানিয়ে দিবি।